নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প কাঠঠোকরা, সমরেশ মজুমদারের লেখা। দপ্তর থেকে এসে পড়া পাশ দেখিয়ে শেষ মুহূর্তে একটা বাস পেয়ে গেল হরিপদে। এই ট্রেনের নাম দার্জিলিং মেল। আগে ছাড়তো সন্ধেবেলায়, এখন 10টার পরে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়। অর্থাৎ কাল ট্রেন থেকে নেমে আবার তাকে বাস ধরতে হবে। 12টা বছর যেন হুশ করে চলে গেল। চালসার মোড়ে ফটিকের মুদির দোকানে গিয়েছিল হরিপদে। লিস্ট অনুযায়ী জিনিস কিনতে হবে। লিস্ট ধরিয়ে দিয়ে বিড়ি বের করে কানের কাছে টিপতে কথাগুলো শুনতে গেল। আমার যদি স্বাস্থ্য ভালো থাকতো তাহলে জলপাইগুড়িতে চলে যেতাম। দ্বিতীয় জন বলল, দূর, অত কষ্ট আমাদের জন্যে নয়। মিলিটারিতে ঢুকবে পাঞ্জাবি গোর্খারা, আমাদের জন্যে কেরানির চাকরি ভালো। দুজনকেই চেনে হরিপদ। কাজকর্ম নেই, দিনরাত মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারি। সে জিজ্ঞাসা করল, কি ব্যাপার গোড়াদা? প্রথম জন বলল, আজ 11টা থেকে জলপাইগুড়ির চাঁদমারির মাঠে মিলিটারিতে সেপাইয়ের চাকরির জন্য লোক নেবে। খাওয়া থাকা ফ্রি, প্লাস মাইনে। তোমার তো চেহারা ভালো, যাও না, কপালে থাকলে চাকরি পেয়ে যেতে পারো। আর কতকাল লোকের বাড়িতে চাকর হয়ে থাকবে? কথাটা একটুও ভালো লাগেনি হরিপদর। তাকে চাকর হিসাবে দেখে না বুড়োকর্তা। বুড়োকর্তার মেয়ে, যিনি বিয়ে থা করেননি, স্কুলে দিদিমণির কাজ করেন। সবাই তাকে বর্দি বলে, তাই হরিপদও বর্দি বলে ডাকে। খুবই স্নেহ করেন। সে 8 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে পূর্ববঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে এপারে আসার সময় সে দলছুট হয়ে গিয়েছিল। আজ অবধি নিজের বাবা মাকে খুঁজে পায়নি। চ্যাংড়াবান্ধা থেকে চালসা চড়ে এসেছিল বাসে চেপে। খিদের জ্বালায় এবং ভয়ে কাঁদছিল। ও রাস্তায় দাঁড়িয়ে। লোকজন অনেক প্রশ্ন করল, হদিশ না পেয়ে বুড়োকর্তার কাছে পৌঁছে দিয়েছিল। বুড়োকর্তা বলেছিলেন, দেখে শুনে চোরছাচর বলে মনে হচ্ছে না। প্রকৃতই উদ্বাস্ত, থাক এ বাড়িতে। দিদিমণি মেয়েকে ডেকে বলেছিলেন, দেখো মানুষ করতে পারো কিনা। হ্যাঁ, নাম সই করা আর অ আ ক খ এবং ABCDর বেশি বিদ্যে মেরে ধরেও শেখাতে পারেনি বর্দি। কিন্তু 5 মাস খাটার ব্যাপারে দক্ষতা দেখাতে লাগলো হরিপদ। 13-14তে ওই বাড়ির অপরিহার্য হয়ে উঠল। সংসারে যাবতীয় কাজের দায়িত্ব তখন থেকে তার ওপর। সেই সঙ্গে তার স্বাস্থ্য বৃদ্ধি পেল। বুড়োকর্তা তাকে ব্যায়াম করতে শেখালেন। 14 বছরে তাকে 17 বলে মনে হতো। বিড়ি খাওয়া ছাড়া আর কোনো শখ নেই। বুড়োকর্তা প্রত্যেক মাসের 1 তারিখে তার হাতে 10টা টাকা দিতেন। বলতেন, পরিশ্রম করছো, তার বদলে পারিশ্রমিক তোমার প্রাপ্য। কিন্তু বর্দি সেটা নিয়ে 5টা টাকা দিয়ে বলতেন, এটা তোর নামে পোস্ট অফিসে জমাও। সে বড় সুখের দিন ছিল। 5 টাকায় রাজার মতো থাকা যেত। 2 টাকার বিড়িতে মাস চলে যেত। বাকি 3টে টাকা খরচ করার জায়গা পাওয়া যেত না। সবই তো বাড়িতে পাওয়া যায়। মাসে 4 দিন 5.25 আনার টিকিট কেটে সিনেমা দেখতে শুরু করল সে। আর সেখানেই বাসন্তের সঙ্গে আলাপ। সে সিনেমা দেখতে যেত প্রত্যেক শুক্রবার ম্যাটিনি শোতে। ওই সময় বুড়োকর্তা ঘুমন, বড়দি স্কুলে থাকেন। হাতের কাজের কাজ শেষ, তাই পায়জামা শার্ট পরে সিনেমা হলে পৌঁছে 5.25 আনা লাইনে দাঁড়িয়ে যেত। কিন্তু সেদিন গিয়ে দেখল এমন দর্শক নেই। সামান্য ভিড়। একজন মধ্যবয়সিনী আর তরুণী একপাশে দাঁড়িয়ে আছে। হরিপদের মনে হলো সিনেমাটা ভালো নয় বলে লোকে দেখতে আসেনি। সে কি করবে ভাবছিল। এই সময় ওই মধ্যবয়সিনী এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি টিকিট কিনবেন? 17 বছরের অভিজ্ঞতায় কেউ তাকে আপনি বলেনি।
সে ঘাবড়ে গিয়ে মাথা নেড়েছিল। না না, আমি ৫.৫ আনায় সিনেমা দেখি। আহা, আপনার কাছে টিকিটের দাম চাইছে নাকি? একটা টিকিট বেশি হয়েছে, কাউন্টার ফেরত নেবে না। কাকে বিক্রি করব? সেই লোক কেমন হবে? অন্ধকারে পাশে বসবে তো, তাই বাসন্তী আপনাকে দেখে বলল, বৌদি, ওকে সরল বলে মনে হচ্ছে। মধ্যবয়সিনী বললেন, বিনা পয়সায় সিনেমা দেখার সুযোগ কে ছাড়ে? মধ্যবয়সিনী তার হাতে টিকিট গুঁজে দিয়ে সঙ্গিনীকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। ৫.৫ আনা যখন বেঁচে গেল, তখন সিনেমা হলের পাশের দোকান থেকে একটা চারমিনা সিগারেট ২ পয়সা দিয়ে কিনে ফেলল হরিপদ। বিড়ির বদলে সিগারেট ধরিয়ে নিজেকে বেশ সম্ভ্রান্ত বলে মনে হলো। হলে ঢোকা মাত্র আলো নিভে গেল। লোক হয়নি বলে যারা টর্চ জেলে সিট দেখিয়ে দেয় তারাও নেই ধারে কাছে। ৫.৫ আনার নাম্বার থাকে না, যে যেখানে পারে বসে পড়ে। কিন্তু ১০ আনার টিকিটে, এই যে এদিকে এখানে। ডাক শুনে তাকালো হরিপদ। একেবারে প্রান্ত সিটে বসে আছেন মহিলা, পাশে মেয়েটি। আধা অন্ধকারে হাতড়ে হাতড়ে সিটে গিয়ে বসতেই নাকে পাউডারে গন্ধ পেল হরিপদ। গন্ধটা আসলে মেয়েটির শরীর থেকে। সে দুহাত গুটিয়ে একটু সরে বসল, যাতে মেয়েটির শরীর দূরত্বে থাকে। এখন সরকারি খবর দেখাচ্ছে, ইংরেজিতে ধারা বিবরণী চলছে, যার বিন্দু বিসর্গ সে বুঝবে না। মেয়েটি বলল, আপনি ভালোভাবে বসুন না। ঠিক আছে। মধ্যবয়সিনী হাসলেন। একে ঠিক বলে বুঝি? মনে হচ্ছে আমাদের অসুখ আছে, ছোঁয়া বাজাচ্ছেন আপনি। সোজা হলো হরিপদ। মধ্যবয়সিনী জিজ্ঞাসা করলেন, আপনার নাম? হরিপদ। ওর নাম বাসন্তী, আমি ওর বৌদি। সিনেমা আরম্ভ হলো। জঙ্গলে রাজার মেয়ে সখীদের নিয়ে গায়ে খেলা করে, কিন্তু ছেলে দেখলে খেপে গিয়ে তাড়া করে, শাস্তি দেয়। বাসন্তীর পাশে বসে হরিপদর বেশ লজ্জা করছিল। রাজকন্যার পরনে পোশাক যতটা না থাকলে নয়, ততটা থাকায়। কোনো ছেলে তাকে প্রেম নিবেদন করতে এলে তাকে শাস্তি দিত রাজকন্যা। কি নিষ্ঠুর! ফিসফিস করে বলেছিল বাসন্তী। মাথা নেড়েছিল হরিপদ। সব মেয়ে এরকম হয় না। বাসন্তী কানের কাছে মুখ এনে বটেছিল, আমি জানি না। সে কি, জীবনে কোনো মেয়ে আসেনি? না। বাসন্তী সে কথা তার বৌদিকে জানাতে চাপা হাসি শুনতে পেল হরিপদ। হঠাৎ বাসন্তীর ডান হাত অন্ধকারে হরিপদের বাঁ হাত ধরল। ওরকম নরম তুলতুলে হাতের স্পর্শ জীবনে কখনো পায়নি সে। ঠিক সেই সময় জঙ্গলের পাশে নদীতে কাঠ ধরে ভেসে আসা নায়কের জ্ঞানহীন শরীর আবিষ্কার করে ফেলল রাজকন্যা সখীরা। খবর পেয়ে রাজকন্যা এলো। এই অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যায় না। ভেজা পোশাক খুলে নায়ককে জাগাতে চেষ্টা চলল, কিন্তু পোশাক খোলার পর নায়কের সুগঠিত শরীর দেখে রাজকন্যার মুখ চোখ বদলে গেল। পাশে বসে সে বুকের ঠোঁট ছোঁয়াতে নায়কের জ্ঞান ফিরে এলো। সঙ্গে সঙ্গে বাসন্তী হরিপদর হাত টেনে তুলে নিজের বুকে ছুঁয়ে আবার নামিয়ে আনলো পায়ের ওপর। হরিপদের কান ঝাঁঝা করে উঠল। শরীরে সব রক্ত তখন তার মুখে। ওদিকে জ্ঞান ফিরে আসার পরে নায়ক রাজকন্যার প্রেম প্রত্যাখ্যান করল। সে দ্বীপ থেকে চলে যেতে চায়, কিন্তু রাজকন্যা তাকে ছাড়তে নারাজ। বাসন্তী, উঠে আয়, উঠে আয় বলছি। অন্ধকারে কে একজন চাপা গলায় গর্জন করতে বাসন্তী স্প্রিংয়ের মতো উঠে হন হন করে বেরিয়ে গেল হল থেকে। সেই লোকটা চলল ওর পেছন পেছন। হরিপদ খুব ঘাবড়ে গেল। সে যে মেয়েটার হাত ধরেনি, মেয়েটাই তার হাত ধরেছিল, এ কথা নিশ্চয়ই লোকটা জানবে না। কিন্তু অন্ধকারে কি লোকটা দেখতে পেয়েছিল? নিশ্চয়ই বাসন্তীর বাবা। জানতো না মেয়ে সিনেমা দেখতে এসছে। লোকটা যদি তাকে চিনতে পারে তাহলে নিশ্চয় দিদিমণির কাছে নালিশ করবে। হাত পা শিরশির করতে লাগলো তার। সে চটপট হল থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই মধ্যবয়সিনী বললেন, চিন্তার কিছু নেই, তুমি এই পাশে সরে বসো। লোকটা কে? বাসন্তীর মামা। হাড় বজ্জাত লোক। আমার ওপর খুব রাগ,
তাই ভাগ্নিকে ধমকে নিয়ে গেল। খুব খুব শব্দে হাসলেন মধ্যবয়সিনী। আপনার উপর রাগ কেন? বামন হয়ে চান ধরতে চাইলে আছাড় খেতেই হবে। মধ্যবয়সিনী হাসলেন। আরে, এখনো তুমি ওখানে বসে আছো? লোকে কি ভাববে? অতএব বাধ্য হল হরিপদ। কানের কাছে মুখ এনে মধ্যবয়সিনী বললেন, তুমি আমাকে বৌদি বলে ডেকো। পুরো সিনেমা দেখা হলো না। হাফ টাইমে বৌদি বললেন, ভাল লাগছে না। তুমি কি পুরোটা দেখতে চাও? মাথা নেড়েছিল সে। না। তাহলে চলো, বাড়ি যাই। বাইরে বেরিয়ে বৌদি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বললেন, চলো, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। বেশি দূর নয়, আধ ঘন্টা লাগবে। বাসে চেপে নাগরাকাটায় পৌঁছাবার আগেই বৌদি নেমে পড়লেন। পাশে ফরেস্টের কোয়ার্টার্স। বেশ নির্জন জায়গা। কোয়ার্টার্সের পাশে কাঠের বাগানওয়ালা বাড়ি। গেট খুলে ভেতরে ঢোকা মাত্র একটা টেকো লম্বা লোক বেরিয়ে এলো। কি ব্যাপার, সিনেমা দেখলে না? ইস, কি বিশ্রী ছবি, বসে থাকা যায় না। এটি কে? হরিপদ। খুব ভালো ছেলে, বৌদি বললেন। হরিপদ কি? লোকটা জিজ্ঞাসা করল। হরিপদ ভট্টাচার্য, জবাব দিয়েছিল সে। ও, বামুনের ছেলে। বয়স কত? 17। তাই এখনো কূপ দাঁড়িয়ে ওঠেনি। শোনো, আমাকে এখনই মালবাজারে যেতে হবে, কাজ আছে। বেশি গেল না? না না। লোকটা বেরিয়ে গেল। বৌদি হাসলেন। কাঠের ব্যবসা করে, মালবাজারে যায় মাল খেতে। বাইরের ঘরে বসে বৌদি জিজ্ঞাসা করল, তা বলো, বাসন্তীকে কেমন লাগলো? ভালো। প্রেম প্রেম করে পাগল হয়ে গিয়েছে মেয়েটা, অথচ কোনো ছেলেকে ওর পছন্দ হচ্ছিল না। তোমাকে আজ দেখা মাত্রায় আমাকে বলল, আলাপ করিয়ে দাও। দেখলাম তোমার সঙ্গে মানাবে। বৌদি হাসলেন। কি খাবে বলো? কিচ্ছু না, আমি এখন বাড়ি যাব। হরিপদ বলল। বাড়িতে কে কে আছেন? দিদিমণি, বড়বাবু। বড়বাবু? বৌদি অবাক হলেন। বড়বাবু মানে? ওকে সবাই বড়বাবু বলে। অনেক বয়স হয়েছে তো। আগে এদিকে জমিদার ছিলেন। দিদিমণি ওর মেয়ে, বিয়ে করেননি, স্কুলে পড়ান। হরিপদ বলল। তোমার সঙ্গে কি সম্পর্ক? বৌদির কপালে ভাঁজ পড়ল। আমি ওদের সব, আমার ওপর ওরা নির্ভর করেন। তোমার বাবা মা কোথায়? জানি না, পাকিস্তান থেকে আসার সময় আমি হারিয়ে গেছি। সর্বনাশ, তুমি ওই বাড়িতে আসলি তো? আগে তাই ছিলাম, এখন ঘরের লোক হয়ে গেছে। মেয়েটা মরল। এখন কি করি? বিড়বিড় করলেন বৌদি। শোনো, তোমার এই পরিচয় যেন বাসন্তী জানতে না পারে। ও তোমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু তুমি খাওয়াবে কি? কাজকর্ম করো না, পেটেও বিদ্যে নেই। আমি ভেবেছিলাম তুমি কলেজে পড়ো, শুধু চেহারা থাকলেই কি হয়? বরং চেষ্টা করবে বাসন্তীকে এড়িয়ে যেতে। আমার সঙ্গে ওর দেখাই হবে না। কোথায় থাকে তাই জানি না। মেয়ে মানুষের মনে প্রেম এলে ঠিক খুঁজে বের করে। একবার তো দেখলাম তোমার হাত তুলে বুকে ছোঁয়ালো। আগে রোজগার করো, টাকা যেমন, তারপর এগোবে। ঠিক আছে। হরিপদ উঠে দাঁড়ালো। সে যখন বারান্দায় চলে এসেছে তখন বৌদি পেছন থেকে ডাকলেন, শোনো, সামনে রবিবারে দুপুরে এখানে এসো তো। বাসন্তীর আসার কথা। একটু ফস্তি নস্তি করে ও যদি সুখ পায় তো পাক, আমার হয়েছে জ্বালা। কেমন ঘোরের মধ্যে কেটে গিয়েছিল কয়েকদিন। দিদিমণির সন্দেহ হয়েছিল। জিজ্ঞাসা করেছিলেন, এই, তোর কি হয়েছে রে? আমার? কেন, কিছু হয়নি তো। কিছু হয়নি? সব সময় অন্য কথা ভাবছিস, বাইরে বাইরে আর আগের মতো ঘুরে বেড়াচ্ছিস না, সব সময় অন্যমনস্ক হয়ে থাকছিস। না, ভাবছি এখন থেকে আমাকে রোজগার করতে হবে, বলেছিল সে। দিদিমণি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তোর কি মরদ আছে যে রোজগার করবি?
কথাটা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল। সে তো কিছুই জানে না, পেটে বিদ্যে নেই, কিন্তু গাড়ি চালাতে পারে এমন লোক এখানে ড্রাইভারি করে টাকা বানাচ্ছে। ড্রাইভারিটা যদি শিখতে পারে, খালাসির চাকরি করলে বাসন্তী যে তাকে পাত্তা দেবে না, এ কথা হরিপদ বোঝে। বুড়ো কর্তার কাছে গিয়ে মনের কথা বলল হরিপদ। বুড়ো কর্তা তাকালেন। এ তো ভালো কথা, পুরুষ মানুষের তো রোজগারের চেষ্টা করা উচিত। ঠিক আছে, কথা বলবো। চা বাগানের গাড়ির খালাসি চাকরি পেলে ড্রাইভারের কাছ থেকে শিখে নিতে পারবে। আনন্দ হলো খুব। প্রথম দিকে যদিও খালাসি হয়ে ঢুকতে হবে, কিন্তু সেটা খুব বেশি হলে বছর খানেকের জন্যে। তারপর চা বাগানে ড্রাইভারের পাকা চাকরি, কোয়ার্টার্স। পরের রবিবার দুপুরে বৌদির বাড়িতে গিয়ে দরজায় শব্দ করল হরিপদ। কিরকম ভয় অথচ আনন্দ একসঙ্গে তাকে জড়িয়ে ধরেছিল। দরজা খুলল বাসন্তী। এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। ভেতরে ঢুকে হরিপদ জিজ্ঞাসা করল, কেন? কেউ যদি দেখে ফেলে কি ভাববে? বৌদি তো বাড়িতে নেই। নেই কেন? ঘাবড়ে গেল হরিপদ। বানারহাটে গিয়েছে বাবার সঙ্গে দেখা করতে। ও, চলো ভেতরে ঘরে গিয়ে বসি। বৌদি বলে গিয়েছে কেউ এলে তুই জানালা দিয়ে কথা বলবি। হরিপদকে যেন কেউ দেখতে না পায়। হাসল বাসন্তী। ওর পেছন পেছন ভেতরের ঘরে এসে দেখল একটা খাটে সুন্দর বিছানা পাতা আছে। তার একপাশে বসে পা ঝুলিয়ে বাসন্তী বলল, তোমার সব ভালো, শুধু নামটা ছাড়া। আমি কি করব? সত্যি, তোমার তো হাত নেই। আচ্ছা, সেদিন তুমি কিছু মনে করনি তো? আমার মামাটা ওরকম, রাগলে চাড়াল। তোমাকে চিনতে পারেনি। কে তুমি জিজ্ঞাসা করছিল? আমি বলেছি চিনি না। টিকিট কেটে যারা সিনেমা দেখতে যায় তাদের সবাইকে আমি কি করে চিনব? হেসে গড়িয়ে পড়ল বাসন্তী। তারপর সোজা হয়ে বসে গম্ভীর মুখ করে বলল, আই লাভ ইউ। মাথা থেকে পা পর্যন্ত বিদ্যুৎ বয়ে গেল। এই তিনটে ইংরাজি শব্দ সিনেমা দেখার দৌলতে হরিপদ জানা। বাসন্তী জিজ্ঞাসা করল, তুমি? মাথা নাড়ল হরিপদ। হ্যাঁ। বলতে খুব আনন্দ হলো। আমাকে বিয়ে করবে তো? বিয়ে? আমি যাকে ভালোবাসবো তাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি তো এখনো রোজগার করি না। করো, 1 বছর টাইম দিলাম। তোমাকে ভালো লেগেছে বলে টাইম দিচ্ছি, নইলে আমার হ্যাঁ শুনতে 4-5 জন লাইন দিয়ে আছে। 1 বছর পরে রোজগার করে বিয়ে করতে পারবে তো? তাহলে আমি সীতার মতো প্রতীক্ষা করব। বেনি নাড়াচাড়া করতে করতে বলল বাসন্তী, হ্যাঁ পারবো। বেশ জোরে জবাব দিল হরিপদ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? এখানে এসে বসো। হাত দিয়ে বিছানা একটা জায়গা দেখিয়ে দিল বাসন্তী। হরিপদ পায়ে পায়ে এসে বসল। দুজনের মধ্যে দূরত্ব আঘাত। বাসন্তী বলল, সবাই বলে আমি ঠোঁট কাটা। সত্যি কথা স্পষ্ট বলা ভালো, তাই না? তাহলে বলি, বিয়ের আগে তুমি আমার গায়ে হাত দেবে না? ও, সিনেমার হিরোদের মতো অসভ্যতা যদি করতে হয় বিয়ের পরে করবে। তবে আমার ইচ্ছে হলে আমি হাত দিতে পারি। তখন তোমাকে একদম বাচ্চা হয়ে থাকতে হবে। রাজি? তুমি খুব ভালো। এই সময় বাইরের দরজায় আওয়াজ হলো। বাসন্তী উঠে দাঁড়ালো। চুপ করে বসে থাকো, আমি দেখছি কে এলো। বাসন্তী প্রায় উড়ে গেল। ফিরেও এলো চটপট। সর্বনাশ হয়েছে, বাবা এসেছে। আমি বলে এসেছিলাম মাকে যে বৌদির কাছে যাচ্ছি। সত্যি কিনা দেখতে এসেছে। তুমি তুমি পেছনে দরজাতেই বেরিয়ে যাও। ওদিকে জঙ্গল আছে, আড়ালে আড়ালে চলে যাবে। সামনের রবিবারের পরের রবিবার এখানে এসো। ঝটপট দরজা খুলে দিল বাসন্তী। হরিপদ পা বাড়াতেই হাত ধরে টানল সে।
হরিপদ দাঁড়িয়ে পড়তে কাঠঠোকরার মতো দুটো ঠোঁট ওর ঠোঁটে ঠুকে দরজা বন্ধ করল। জঙ্গলে ঢোকার পর হরিপদ শিহরিত। সে বারংবার নিজের ঠোঁট আঙুলে ছুঁয়ে নিচ্ছিল। ওরকম চুমুক খাওয়ার তার ঠোঁট টনটন করলেও নিজেকে নায়ক বলে মনে হচ্ছিল। রাত্রে গোড়াদার কথা মনে এলো। জলপাইগুড়ি চাঁদবাড়ির মাঠে মিলিটারিরা চাকরি দিচ্ছে। গোড়াদা বলেছিল তার যে চেহারা তাতে চাকরিটা হয়ে যাবে। এই তল্লাটে তো একটা মিলিটারি নেই, কিন্তু ড্রাইভার প্রচুর। সে ড্রাইভার হলে লোকে ডাকবে তাকে হরি ড্রাইভার বলে। এমন কিছু আহামরি ব্যাপার নয়, কিন্তু মিলিটারিতে চাকরি করলে লোকে সমীহ করতে বাধ্য। সিনেমায় সে দেখেছে, কিন্তু গোড়াদার মুখে খবরটা সে শুনেছে বেশ কয়েকদিন হলো। এখনও কি ওরা চাকরি দিচ্ছে? দেওয়া নিশ্চয় শেষ হয়ে গেছে। মন খারাপ হয়ে গেল হরিপদর। চাকরিটা পেলে 1 বছর কেন 6 মাসের মধ্যে বাসন্তীকে বিয়ে করে ফেলত। পরের সকালের মোড়ে যেতে গোড়াদাকে দেখতে পেয়ে খুশি হলো হরিপদ। তার প্রশ্ন শুনে গোড়াদা খ্যাঁ খ্যাঁ করে হাসল। তুই বেটা একটা গাধা। এতদিন ধরে ওরা জলপাইগুড়ি চাঁদমারিতে বসে থাকবে চাকরি দেওয়ার জন্যে? চলে গেল, মিলিয়ে গেল হরিপদ। এক জায়গায় কেন থাকবে? ঘুরে ঘুরে লোক খুঁজছে। এই তো আজই ওরা সেবকের কাছে মিলিটারি ক্যাম্পে লোক নেবে। গোড়াটা বলল। পকেটে 10টা টাকা ছিল। হরিপদ দেখল একটা বাস এসে দাঁড়ালো, যেটা সেবক ব্রিজ হয়ে শিলিগুড়িতে যাবে। দৌড়ে গিয়ে উঠে বসল সে পাশে। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করল, এটা সেবকের মিলিটারি ক্যাম্পের কাছে যাবে? যাবে। অনেক শারীরিক পরীক্ষা, দৌড়, লাফের পর একজন বাঙালি অফিসার তার নাম ঠিকানা লিখে ফর্ম এগিয়ে দিল সই করার জন্য। কাঁপা কাঁপা হাতে সই করল হরিপদ। খাওয়া দাওয়া, থাকা এবং ইউনিফর্ম বিনা পয়সায়। মাস কিনে 145 টাকা, 12 আনা, 6 মাস পর্যন্ত। ততদিন ট্রেনিং চলবে। ট্রেনিংয়ে পাস করলে মাইনে বাড়বে। কিন্তু ট্রেনে উঠতে হবে আজ বিকেলে। অফিসার তাকে রেলের পাস ধরিয়ে দিলেন, সঙ্গে 30 টাকা রাস্তায় খাওয়ার জন্যে। আজই ট্রেন ধরে যেতে হবে মিরাটে। মিরাট? সেটা কোথায়? ওহ, ওখানে দাঁড়াও। আজ যারা রিক্রুট হয়েছে তাদের নিয়ে গাড়ি যাচ্ছে স্টেশনে। ওদের সঙ্গে চলে গেলেই মিরাট কোথায় দেখতে পাবে। সেইখানেই ট্রেনিং হবে। আজই যেতে হবে? হঠাৎ চৈতন্য ফিরল হরিপদর। হ্যাঁ, না গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হবে তোমার নামে। জেলে যেতে হবে। তখন দুপুর 2টো। খিদে পেট চোচো করছে। ওদিকে বাড়িতে নিশ্চয় এতক্ষণ হইচই পড়ে গেছে। কোথাও খুঁজে না পেয়ে মাথায় হাত দিয়েছে বড়দি। আজ যদি মিরাটে যেতে হয় তাহলে খবরও পাবে না ওরা। মিরাট থেকে কি সামনে রবিবার ফেরা যাবে? রবিবার তো সব চাকরিতেই ছুটির দিন। একবার ভাবল, দরকার নেই চাকরির, ফিরেই যায়। সঙ্গে সঙ্গে বাসন্তীর মুখ মনে পড়ল। বিয়ের আগে ওকে ছোঁয়া যাবে না। বিয়ে করতে হলে চাকরি চাই। তাছাড়া ফিরে গেলে মিলিটারিরা তাকে ধরে এনে জেলে পুরে দেবে। সেই সন্ধ্যাবেলা ট্রেনে বসে হরিপদ তারই মতো চাকরিতে ঢোকা শিলিগুড়ির একটি ছেলের মুখে শুনতে পেল মিরাটে পৌঁছাতে 3 রাত 2 দিন লেগে যাবে। আগামী 1 বছরের মধ্যে বাড়ি ফেরা যাবে না। মনে হয়েছিল ট্রেন থেকে লাফিয়ে পড়তে। 1 বছর তাকে না দেখতে পেয়ে বাসন্তী যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে। আজ ফেরার ট্রেনে বসে মনে হচ্ছিল 12টা বছর যেন হুশ করে কেটে গেছে। প্রথমে মিরাট, তারপর পাকিস্তান সীমান্ত, শেষে জাহাজে চেপে মধ্য এশিয়ায়। জাতিসংঘে শান্তিবাহিনীতে ভারতীয় সেনা হিসাবে থেকেছে এতকাল। বছরে ছুটি নেয়নি। নীলও ঘুরে বেড়িয়েছে আশেপাশে। ধীরে ধীরে পাল্টে গেছে হরিপদ। তাকে এখন সবাই হ্যারি বলে ডাকে। সে খুশিও হয়। 12 বছর পর তার চাকরি শেষ। অনেক অনেক টাকা জমে গেছে ইতিমধ্যে।
তাছাড়া প্রাক্তন জওয়ান হিসাবে ব্যবসা করলে সরকারি সুযোগ পাবে, পাবে কোনো সংস্থায় সিকিউরিটির চাকরি। সবে 30-এ পড়া শরীরটা এখন লোহার মতো শক্ত, হিলে। বড়দি তাকে দেখে কি বলবে? বুড়ো কর্তা কি বেঁচে আছে? দুবাই থেকে একটা চিঠি লিখেছিল সে। বাংলা ইংরেজিতে মিলেমিশে লেখা চিঠিতে বড়দিকে সে জানিয়ে ক্ষমা চেয়েছিল। সেই চিঠির কোনো উত্তর সে পায়নি। শিলিগুড়ি থেকে বাস বদলে যখন সে চালসায় পৌঁছালো তখন দুপুর। দুটো বড় সুটকেস নিয়ে বাস থেকে নেমে সে হতভম্ব। একদম বদলে গিয়েছে জায়গাটা। কত দোকান, কত ঘরবাড়ি। একটা রিক্সাওয়ালা চলে এলো পাশে। যাবেন বাবু? সুটকেস নিয়ে রিক্সায় উঠল হরিপদ। ওই তো বংশীদার চায়ের দোকান। সে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করল, বংশীদা কেমন আছে? কোন বংশী? চাওয়ালা? হ্যাঁ, মরে গেছে 4-5 বছর আগে। দোকান কিনেছে গোড়াদা। গোড়াদা? গোড়াদা চাওয়ালা হয়ে গেছে? আপনি চেনেন? পেডেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করল রিক্সাওয়ালা। বাঁ দিক দিয়ে চলো। আমি 12 বছর আগে এখানে থাকতাম। বাস, এর মধ্যে যে কত লোক মরে গেছে। বাড়ির সামনে রিক্সা দাঁড় করালো হরিপদ। বিরাট বাড়িটার সব দরজা জানালা বন্ধ। বহুদিন মেরামত, দূরের কথা রং করা হয়নি। এই বাড়িতে যাবেন নাকি? রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল। হ্যাঁ, বাড়িতে তো কেউ নেই। তার মানে? হাঁ হয়ে গেল হরিপদ। 5 বছর হলো এরকম তালাবন্ধ পড়ে আছে। বুড়ো কর্তা? তিনি গত হয়েছেন বহুকাল আগে। 5 বছর আগে বাড়িতে ডাকাতি হয় মাঝরাত্রিরে। দিদিমণিকে ডাকাতরা মেরে পালিয়ে যায়। পুলিশ আসে পরের দিন। বডি তুলে নিয়ে যাওয়ার সময় দরজায় তালা দিয়ে গেছে। আর কেউ আসেনি। তা আপনি যদি ওদের কেউ হন তাহলে থানায় চলেন, রিক্সাওয়ালা বলল। ওপাশ থেকে এক পৌর আসছিলেন। হরিপদ চিনতে পারল জগন্নাথ কাকা। রিক্সাওয়ালা তাকে ডাকল। ইনি এই বাড়িতে এসেছিলেন। কে? মানে পরিচয়টা? আমি হরিপদ। হরিপদ? ওহো, তুমি তুমি তো পালিয়ে গিয়েছিলে। মুখ নামালো হরিপদ। জগন্নাথবাবু বললেন, তুমি থাকলে দিদিমণি এমন অঘরে মারা যেত না। মাঝরাত্রে ডাকাত এসেছিল, আমরা কেউ টের পাইনি। দরজা ভেঙেছিল? না, বোধহয় চেনা লোকের নাম বলেছিল। তাই শুনে দিদিমণি দরজা খুলে দিয়েছিলেন। কিছু মনে করো না, লোকে বলে তোমার নাম বলেছিল ডাকাতরা। সে কি, আমি তো তখন দুবাইতে ছিলাম। তা থাকতে পারো। কেউ যদি নাম ব্যবহার করে তা কি করা যাবে? জগন্নাথবাবু বললেন, তুমি বরং থানায় যাও, ওরা যদি এখানে থাকতে দেয় তো দেবে। রিক্সা ঘুরিয়ে বাস স্ট্যান্ডে এলো হরিপদ। মনে হচ্ছিল তার পৃথিবী এখন ফাঁকা হয়ে গিয়েছে। কি হবে থানায় গিয়ে? যদি পুলিশ অনুমতিও দেয় তাহলে ওই বাড়িতে সে একা কি করবে? কিন্তু সত্যি কি ডাকাতরা তার নাম বলে দরজা খুলিয়েছিল? তার নাম জানবে কি করে? এটা নেহাতি লোকের কল্পনা। দরজা খুললেন যে প্রবীণা, তিনি যে বৌদি তা ঠাওর করতে সময় লাগল। পরিচয় দিতে অনেক চেষ্টায় মনে করতে পারলেন মহিলা। ও তুমি, এতকাল কোথায় ছিলে? সঙ্গে সুটকেস দেখছি। তোমার সে মেয়ে বাসন্তী এখন জোড়হাটে ছেলেপিলে নিয়ে সংসার করছে। তাতে কি, ভাত ছড়ালে কাকের অভাব হয় নাকি? আমার হাতে গোটা 4 আছে। তারা শরীর চাইলে শরীর দেবে 1000 টাকায়, মন দেবে না বোকা বাসন্তীর মতো। সুটকেস দুটো নিয়ে হাইওয়ের পাশে চলে এলো হরিপদ।
দূরে বাস দেখা যাচ্ছে। কোথাকার বাস, কোথায় যাচ্ছে জানার দরকার বোধ করল না, উঠে পড়ল। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।